বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব রেসপিরেশন এন্ড রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেশন এন্ড রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশন কি জিনিস? রেসপিরেশন হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় রেসপিরেশন, এটাকে বলা হয় রেসপিরেশন। ওকে, তো আমরা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটা নিই, অক্সিজেনটা নেওয়ার পরে আমাদের লাংস এই অক্সিজেনটাকে ব্লাড স্ট্রিমে দিয়ে দেয়। এরপরে আমাদের লাংস ব্লাড স্ট্রিম থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, সেটা আবার অ্যাটমসফিয়ারে দিয়ে দেয়। এটা হচ্ছে রেসপিরেশন, এটা হচ্ছে রেসপিরেশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ। রেসপিরেটরি সিস্টেম কি? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে রেসপিরেশনের সাথে যে সকল অর্গানগুলো জড়িত, সেই সকল অর্গানগুলোকে আমরা একসাথে রেসপিরেটরি সিস্টেম বলি। ওকে, এখন দেখো আমাদের আহ তো বোঝার চেষ্টা করো, আমাদের লাংস অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিবে, ওকে, সে অক্সিজেন নিল। এখন সে এই অক্সিজেনটাকে ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে দিবে। ব্লাড ভেসেলের মাধ্যমে হার্টে যাবে, হার্ট এই ব্লাডটাকে প্রতিটা বডি সেলে পাঠাবে। প্রতিটা বডি সেলে পাঠানোর পরে এই বডি সেলের মধ্যে এই অক্সিজেনটা ব্যবহৃত হবে। এই অক্সিজেনটা ব্যবহৃত হয়ে বডি সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, যেটা আবার ব্লাড করে হার্টে ফেরত যাবে। হার্টে ফেরত যাওয়ার পরে এই ব্লাডটাকে আবার হার্ট পাম্প করে লাংয়ে দিয়ে দিবে। লাংস ব্লাড স্ট্রিম থেকে এই কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে ছেড়ে দিবে। এটা আমি বলতেছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, তো দেখো গ্যাসিয়াস এক্সচেঞ্জ দুই জায়গায় হচ্ছে, একটা হচ্ছে এখানে লাংস অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিচ্ছে, অ্যাটমসফিয়ারে আবার কার্বন ডাই অক্সাইড দিয়ে দিচ্ছে, এখানে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। এখানে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে কিরকম? দেখো বডি সেলগুলোতে অক্সিজেন আসতেছে এবং কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, তাহলে এখানে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ এটাও এক প্রকার রেসপিরেশন, এটাও এক প্রকার রেসপিরেশন। তো বডি সেলের মধ্যে যে রেসপিরেশন হয় সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। বডি সেলের বাইরে যে রেসপিরেশন হয় সেটাকে আমরা বলি এক্সট্রা সেলুলার রেসপিরেশন। এটা হচ্ছে এক্সট্রা সেলুলার রেসপিরেশন, আর এটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। আচ্ছা, এটা একটা সেল। তো ব্লাড ভেসেল, টু বি ভেরি স্পেসিফিক আর্টারি করে অক্সিজেন আসবে এবং খাদ্য আসবে, বডি সেলে এন্টার করবে। বডি সেলে এন্টার করার পরে বডি সেলে এন্টার করার পরে বডি সেলে এন্টার করার পরে এই ফুড পার্টিকেল আর অক্সিজেন বডি সেলে চলে যাবে। এখন কিভাবে যাচ্ছে দেখো, প্রথমে হচ্ছে ব্লাড ভেসেলে আসে, ব্লাড ভেসেলটা যখন বডি সেলের উপর দিয়ে যাবে তখন এটা ছোট ছোট পাইপে বিভক্ত হবে, সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল তৈরি হবে। ব্লাড ভেসেল দিয়ে কি তৈরি হবে? সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস তৈরি হবে। তো আর্টারি থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস তৈরি হয় এগুলোকে আমরা বলি আর্টেরিওল। তো আর্টারি থেকে আর্টেরিওল তৈরি হচ্ছে। এবার অক্সিজেন, গ্লুকোজ হচ্ছে ফুড ম্যাটেরিয়াল, অক্সিজেন গ্লুকোজ এগুলো আর্টেরিওলে চলে যায়। আর্টেরিওলে যে দেয়ালটা আছে এটা খুবই পাতলা হয়, পাতলা ওয়ালের কারণে এই অক্সিজেন এবং ফুড দুটোটাই সেলে চলে আসে। অক্সিজেন এই ফুডটাকে অক্সিডাইজ করে এনার্জি তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই যে এনার্জিটা আছে এই এনার্জিটা আমরা ইউজ করি। আর এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে এই কার্বন ডাই অক্সাইডটা এই কার্বন ডাই অক্সাইডটা এই কার্বন ডাই অক্সাইডটা এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল গুলো দিয়ে এন্টার করে ভেইনে চলে যায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস যেগুলা দিয়ে কার্বন ডাই অক্সাইড এন্টার করতেছে সেগুলোকে আমরা বলবো ভেনিওল। আমরা এটাকে খুব সহজে ভাবে বলতে পারি যে আর্টারি আসে, ক্যাপিলারি তৈরি হয়, ক্যাপিলারি পরে আবার ভেইন তৈরি হয়। আর্টারি আসে, ক্যাপিলারি তৈরি হয়, ভেইন তৈরি হয়। আচ্ছা, এই যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারির অর্ধেক অংশ হচ্ছে আর্টেরিওল, বাকি অর্ধেক অংশ হচ্ছে ভেনিওল। আর্টেরিওল তৈরি হয়, আর্টারি থেকে ভেনিওল থেকে ভেইন তৈরি হয়। ওকে, আর্টেরিওল দিয়ে অক্সিজেন এবং ফুড পার্টিকেল সেলে রিলিজ হয়ে যায়, আর ভেনিওল দিয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়েস্ট পার্টিকেল বা ওয়েস্ট ম্যাটেরিয়াল ব্লাড স্ট্রিমে এন্টার করে এবং আলটিমেটলি ভেইনে চলে যায়। তো এখন খেয়াল করো, এই যে আমি গল্পটা বললাম এখানে অক্সিজেন আসতেছে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে কার্বন ডাই অক্সাইডটা চলে যাচ্ছে,
তাহলে সহজ ভাষায় হচ্ছে অক্সিজেন আসতেছে এবং কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে। সহজ ভাষায়, বাংলা ভাষায় অক্সিজেন আসতেছে, কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে। এখানের মধ্যে কি হলো? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো। কোন গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হলো? এটা অক্সিজেন আসা এবং কার্বন ডাই অক্সাইড চলে যাওয়া। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা এই বডি সেলে হলো, এটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। তাহলে রেসপিরেশন কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ? শুধু কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ লিখলে রেসপিরেশন হয়ে যাবে? উত্তর হচ্ছে না। শুধুমাত্র গ্যাসিয়াস এক্সচেঞ্জ কে রেসপিরেশন বলে না। রেসপিরেশন হচ্ছে যে ফিজিওকেমিক্যাল প্রসেসে এনার্জি তৈরি হয়, এনার্জি তৈরি হয়, এনার্জি তৈরি হয়। এখানে এনার্জি তৈরি হচ্ছে না। গ্যাসিয়াস এক্সচেঞ্জ তো হচ্ছে জানলাম, কিন্তু এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এই এনার্জি তৈরি করতে গিয়েই। তাহলে এই এনার্জি তৈরি করাটাই হচ্ছে এই প্রসেসের মেইন এজেন্ডা, মেইন পারপাস। তাহলে রেসপিরেশন কি? রেসপিরেশন হচ্ছে একটা ফিজিওকেমিক্যাল প্রসেস, যে ফিজিওকেমিক্যাল প্রসেসে অ্যাটমসফিয়ারিক অক্সিজেনকে ব্যবহার করে, অ্যাটমসফিয়ারিক অক্সিজেনকে ব্যবহার করে ফুড ম্যাটেরিয়ালকে ব্রেকডাউন করে এনার্জি তৈরি করা হয়। রেসপিরেশন হচ্ছে একটা ফিজিওকেমিক্যাল রিঅ্যাকশন, যে ফিজিওকেমিক্যাল রিঅ্যাকশনে অ্যাটমসফিয়ারিক অক্সিজেনকে ব্যবহার করে ফুড ম্যাটেরিয়ালকে ব্রেকডাউন করে এনার্জি তৈরি করা হয়। এটা হচ্ছে রেসপিরেশনের ডেফিনিশন, এটা হচ্ছে রেসপিরেশনের ডেফিনিশন, আর রিঅ্যাকশনটা এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, আমরা সামনের দিকে যাই। তো রেসপিরেশন দুই প্রকার, সেলুলার, এক্সট্রাসেলুলার, এগুলো পড়াই ফেলছি। তো রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশনের সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জের সাথে, এই যে আমি নিঃশ্বাস নিলাম, লাং অক্সিজেনটাকে ব্লাড স্ট্রিমে ছেড়ে দিল, আবার ব্লাড স্ট্রিম থেকে কার্বন ডাই অক্সাইড লাং নিয়ে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিল, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে রেসপিরেশন। আর এটার সাথে যে সকল অর্গান জড়িত তাদেরকে আমরা বলি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা একটু চেনার চেষ্টা করি। রেসপিরেটরি সিস্টেম শুরু হবে আমাদের নস্ট্রিলস দিয়ে। আমাদের নস্ট্রিলস কয়টা আছে? সামনে আছে দুইটা, এগুলাকে বলবো আমরা অ্যান্টেরিয়র নস্ট্রিল। অ্যান্টেরিয়র মানে সামনে যা আছে, অ্যান্টেরিয়র নস্ট্রিল। অ্যান্টেরিয়র নস্ট্রিল দুইটা। আচ্ছা, এই নস্ট্রিল, এই নস্ট্রিলটার ভেতরে গিয়ে একটা টিউবের মতন অংশ তৈরি করছে না, এটাকে আমরা বলবো ভেস্টিবিউল। ভেস্টিবিউল, এই ভেস্টিবিউল যদি আমি আমার নাকটাকে তুলে ফেলি, তাহলে আমরা ঠিক পেছনে দেখবো একটা স্ফীত, মানে একটা মোটা সোটা একটা অংশ, এটাকে আমরা বলবো নেজাল ক্যাভিটি। এটাকে আমরা বলবো নেজাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটির একদম শেষে আরো দুইটা ছিদ্র আছে, ওগুলাকে আমরা বলবো পস্টেরিয়র নস্ট্রিল, ওগুলাকে আমরা বলবো পস্টেরিয়র নস্ট্রিল। ওকে, এবার আমাদের মুখে আমরা যদি আমাদের জিহ্বাটাকে উপরে লাগাই, তাহলে আমরা একটা শক্ত একটা প্যালেট পাই, এটাকে আমরা বলি হার্ড প্যালেট। এই হোয়াইট কালার, এটা হচ্ছে হার্ড প্যালেট। হার্ড প্যালেটের আমরা যে আঙ্গুল দিয়ে হার্ড প্যালেটের পেছনে যাই, দেখবো যা নরম হয়ে গেছে, সেটাকে আমরা বলবো সফট প্যালেট। এই সফট প্যালেটের অংশ হচ্ছে ইউভুলা। আমরা যদি আ করি, তাহলে আমরা একটা ফ্লেশ ঝুলন্ত অবস্থায় দেখি, সেটাকে আমরা বলি ইউভুলা, সেটাকে আমরা বলি ইউভুলা বা আলা জিহ্বা। এরপরে আমাদের টাং আছে, হ্যাঁ, টাং আছে। এবার টাঙ্গের শেষে গিয়ে এপিগ্লটিস আছে, টাঙ্গের শেষে গিয়ে এপিগ্লটিস আছে। এরপরে আমাদের গলার এখানের মধ্যে একটা আছে ফুড পাইপ, যেটা দিয়ে আমরা যা খাচ্ছি সেটা স্টমাকে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে উইন্ড পাইপ, যেটা দিয়ে আমরা যা নিঃশ্বাস নিচ্ছি সেটা লাঙ্গে চলে যাচ্ছে। তাহলে এটা উইন্ড পাইপ আর এটা ফুড পাইপ। ইয়েলো কালারটা হচ্ছে ফুড পাইপ, হোয়াইট কালারটা হচ্ছে উইন্ড পাইপ। এই যে উইন্ড পাইপ আছে, উইন্ড পাইপের প্রথম অংশটাকে আমরা বলি ল্যারিংস। ল্যারিংস কে বাংলায় বলে স্বরযন্ত্র। স্বর, স্বর মানে কি? শব্দ। তাহলে ল্যারিংস কি তৈরি করে? শব্দ তৈরি করে। আমাদের যদি কমন সেন্স থাকে, আমরা জানি শব্দ ভোকাল কর্ডস তৈরি করে আমাদের গলায়। তাহলে শব্দ কি? তাহলে ভোকাল কর্ড কিসের অংশ? ল্যারিংস এর অংশ। এরপরে হচ্ছে ল্যারিংস এর পরে লাং পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা বলবো ট্রাকিয়া, সেটাকে আমরা বলবো ট্রাকিয়া। এরপরে আমরা একটু সামনে যাই, এর মধ্যে অনেক কথা আছে, এগুলো আমরা ধীরে ধীরে আসবো, আমরা আগে বিস্তারিত করি। হ্যাঁ, তো এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে কি থাকবে? ট্রাকিয়ার পরে থাকবে হচ্ছে লাংস। ঠিক আছে, এবার লাংস এর দুইটা কাভার থাকে, একটাকে বলবো আমরা লাংয়ের কাভারকে আমরা বলি প্লুরা, লাংয়ের কাভারকে আমরা বলি প্লুরা। তো দুইটা কাভার আছে, একটা হচ্ছে ভিসেরাল প্লুরা, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা হচ্ছে বাইরের লেয়ারটা, আর ভিসেরাল প্লুরা হচ্ছে ভেতরের লেয়ারটা। আর এই যে দুইটা লেয়ার আছে, আমরা দেখি আমরা যখন নিঃশ্বাস নিই এবং নিঃশ্বাস ছাড়ি, তখন কিন্তু আমাদের লাংটা এক্সপ্যান্ড করতেছে, কন্ট্রাক্ট করতেছে। তো এমন সময় কিন্তু ভেতরের আর বাইরের লেয়ারের মাঝখানে ফ্রিকশন হতে পারে। এই ফ্রিকশনটা না হওয়ার জন্য এই দুইটা লেয়ারের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলবো প্লিউরাল ফ্লুইড বা সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইডটা এই দুইটা লেয়ারের মাঝখানে যে ফ্রিকশন আছে, ওই ফ্রিকশনটাকে মিনিমাইজ করে। এই ফ্রিকশনটাকে মিনিমাইজ করার কারণে ব্রিদিংটা স্মুথ হয়। যদি ফ্রিকশনটা মিনিমাইজ না হতো, তাহলে ব্রিদিংটা স্মুথ হতো না। রাইট লাং লেফট লাং এর চেয়ে বড় হবে, কারণ দেখো রাইট লাং আর লেফট লাং এর ঠিক মাঝখানে হার্টটা আছে, আর হার্টের মেজর অংশ কিন্তু লেফট লাং এর দিকে।
তো অলমাইটি হার্টটাকে অ্যাকোমোডেট করার জন্য লেফট লাংটাকে একটু ছোট করছে। ওকে, এবার আমাদের যে ট্রাকিয়াটা আছে ওই ট্রাকিয়াটা গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে এগুলাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কি। এই ব্রঙ্কি গুলো আবার ভাগ হয় লোবার ব্রঙ্কিতে, এরপরে আছে সেগমেন্টাল ব্রঙ্কি। তো কিসে কিসে ভাগ হচ্ছে সেটা তো পরে যাই। আমাদের যে রাইট লাং আছে দেখো আমি ডট ডট দিয়ে এখানে তিনটা রিজন দিয়েছি, এই তিনটা রিজনকে আমরা তিনটা লোব বলবো। আর এটা হচ্ছে লেফট লাং, লেফট লাংকে দুইটা লোবে বিভক্ত করা যায়, তাহলে ডট ডট একটা ডট ডট লাইন দিয়ে আমি দুইটা লোবে বিভক্ত করলাম, তাহলে এখানে তিনটা লোব এখানে দুইটা লোব। তাহলে আমরা দেখতেছি যে রাইট লাং এর মধ্যে তিনটা লোব, লেফট লাং এর মধ্যে দুইটা লোব, রাইট লাং এর মধ্যে তিনটা লোব, লেফট লাং এর মধ্যে দুইটা লোব। তাহলে ট্রাকিয়া, ট্রাকিয়া বিভক্ত হয়ে কিসে পরিণত হবে? ব্রঙ্কিতে পরিণত হবে। এই ব্রঙ্কি গুলো লাঙ্গে এন্টার করবে। তাহলে লাঙ্গে কি এন্টার করে? ব্রঙ্কি। লাঙ্গে এন্টার করার পরে এই ব্রঙ্কি গুলো আবার বিভক্ত হবে, বিভক্ত হয়ে তৈরি করবে লোবার ব্রঙ্কি। এই লোবার ব্রঙ্কি গুলো লোবে এন্টার করবে, লাঙ্গের লোবে এন্টার করবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, আসলে লাং এর মধ্যে কি কি আছে। হ্যাঁ, মানে ধরো একটা মানে আমরা মানে একটা বিষয় না, ধরো একটা বড় একটা ডাব্বা রাখছি, ওটার ভিতরে আরেকটা ছোট একটা ডাব্বা, তার ভিতরে আরেকটা ছোট একটা ডাব্বা, তার ভিতরে একটা ছোট একটা ডাব্বা, তো এরকম আর কি। তো লাংয়ের বিভিন্ন অংশ থাকে, লাংয়ের বিভিন্ন অংশ থাকে। তো প্রথমে হচ্ছে যে আমাদের লাংস, এই লাংস কে আমরা লোবে বিভক্ত করতে পারি। রাইট লাং তিনটা লোব, লেফট লাং দুইটা লোব। এরপরে প্রতিটা লোবকে আমরা অনেকগুলো সেগমেন্টে বিভক্ত করতে পারি। এরপরে এই সেগমেন্ট গুলোকে আমরা অনেকগুলো লোবিউলসে বিভক্ত করতে পারি, অনেকগুলো লোবিউলসে বিভক্ত করতে পারি। এবার লোবিউলস গুলো অনেকগুলো অ্যালভিওলার স্যাক দিয়ে তৈরি। এই অ্যালভিওলার স্যাকের মধ্যে মূলত গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। ঠিক আছে? ওকে, তো প্রথমে ট্রাকিয়াটা দুইটা প্রাইমারি ব্রঙ্কাইতে বিভক্ত হবে, এই দুইটা প্রাইমারি ব্রঙ্কাই লাঙ্গে এন্টার করবে। এরপরে লাঙ্গে এন্টার করার পরে এই প্রাইমারি ব্রঙ্কাই বিভক্ত হয়ে তৈরি করবে সেকেন্ডারি ব্রঙ্কাই বা লোবার ব্রঙ্কাই। এই লোবগুলো, এই লোবার ব্রঙ্কাই গুলো লোবে এন্টার করবে। আচ্ছা, এরপরে এই লোবার ব্রঙ্কাই ফার্দার বিভক্ত হয়ে তৈরি করবে সেগমেন্টাল ব্রঙ্কাই। এই সেগমেন্টাল ব্রঙ্কাই এন্টার করবে সেগমেন্টের মধ্যে। আচ্ছা, সেগমেন্টাল ব্রঙ্কাই ফার্দার ডিভাইড হয়ে তৈরি করবে ব্রঙ্কিউলস, যেগুলো এন্টার করবে লোবিউলস এর মধ্যে। এই যে ব্রঙ্কিউলস আছে, ব্রঙ্কিউলসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউলস, আরেকটাকে বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কিউলস। তো এই যে দুই ধরনের ব্রঙ্কিউলস আছে, এইটা আসলে অতটা ইম্পর্টেন্ট না যে টার্মিনাল ব্রঙ্কিউলস, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, এখানে অত মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট মাথা রাখো ব্রঙ্কিউলস, জাস্ট মাথা রাখো কি ব্রঙ্কিউলস। তো যখন আচ্ছা মাথা রাখো ব্রঙ্কিউল, তো ব্রঙ্কিউল কি করে? অ্যালভিওলার ডাক্টের সাথে অ্যালভিওলার স্যাকের সাথে অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে জড়িত। ব্রঙ্কিউল অ্যালভিওলার স্যাকের সাথে অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে জড়িত। তো ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের, এটা হইলো আমাদের ট্র্যাকিয়া, এটা কি ট্র্যাকিয়া। এবার ট্র্যাকিয়া দুইটা ভাগে বিভক্ত হয়, এই দুইটা ভাগ কি? ব্রঙ্কাই। এই দুইটা ভাগ কোথায় এন্টার করতেছে? লাঙ্গে এন্টার করতেছে। কিসে এন্টার করতেছে? লাঙ্গে এন্টার করতেছে। তাহলে এই যে লাংটা আছে, এই লাংটা কয় ভাগে, এই লাংটা কয়টা লোবে বিভক্ত করা যায়? এই লাংটাকে তিনটা লোবে বিভক্ত করা যায়। ঠিক আছে? আবার এই লাংটাকে কয়টা লোবে বিভক্ত করা যায়? দুইটা লোবে বিভক্ত করা যায়। ওকে, তো এখন তো দেখো, তো যখন এই ব্রঙ্কাইটা প্রতিটা লোবে যাওয়ার জন্য আবার ফার্দার বিভক্ত হয়, তখন এটা লোবার ব্রঙ্কাই তৈরি করে। ঠিক আছে? লোবার ব্রঙ্কাই তৈরি করে। এই লোবার ব্রঙ্কে কি হবে? আরো ফার্দার ডিভাইড হবে। লোবার ব্রঙ্কে যখন আরো ফার্দার ডিভাইড হবে তখন তৈরি করবে সেগমেন্টাল ব্রঙ্কাই। তো সেগমেন্টাল ব্রঙ্কাই তৈরি করার পরে এই সেগমেন্টাল ব্রঙ্কাই যখন আবার ডিভাইড হবে তখন তৈরি হবে ব্রঙ্কিউলস। তখন তৈরি হবে কি? ব্রঙ্কিউলস। আর এগুলো কি? এগুলো হচ্ছে ব্রঙ্কিউলস। এবার এই ব্রঙ্কিউলস অ্যালভিওলার স্যাকের সাথে যুক্ত অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে। এবার অ্যালভিওলার স্যাক কি এরকম? অ্যালভিওলার স্যাক হচ্ছে এরকম। আর অ্যালভিওলার ডাক্ট কিরকম? অ্যালভিওলার ডাক্ট হচ্ছে পাইপের মতো। তাহলে ব্রঙ্কিউলস অ্যালভিওলার স্যাকের সাথে অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে যুক্ত। ক্লিয়ার? ওকে, তো এটা হলো একটা অ্যালভিওলার স্যাক। এই অ্যালভিওলার স্যাকের এটাকে আমরা বলবো অ্যালভিওল, দেখো এই অংশটা খেয়াল করো, এই অংশটা এটা অ্যালভিওলার স্যাক, আর এই অংশটা এটা অ্যালভিওলার ডাক্ট। আর অ্যালভিওলার ডাক্টের সাথে যুক্ত হচ্ছে ব্রঙ্কিউলস। ঠিক আছে? ওকে, এই অ্যালভিওলার স্যাকের মধ্যে মূলত গ্যাসেস এক্সচেঞ্জটা হবে। কিভাবে হবে? আমাদের এই যে অ্যালভিওলার স্যাক গুলো আছে, অনেকগুলো অ্যালভিওলার স্যাক আঙ্গুরের থোকার মতো থাকে, আঙ্গুরের থোকার মতন থাকে। তাহলে এইগুলার চারপাশে ক্যাপিলারিজ থাকে।
তো ক্যাপিলারির মধ্যে ব্লাড থাকে, ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের একটা প্রেসার থাকে। তো কার্বন ডাইঅক্সাইডের একটা প্রেসার, অক্সিজেনের একটা প্রেসার। তো ব্লাড স্ট্রিমে কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা বেশি হয়, অ্যালভিওলার স্যাকে কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা কম হয়। তাই বলে ব্লাড স্ট্রিম থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলার স্যাকে ঢুকে যায়, আর এরপরে এই কার্বন ডাইঅক্সাইডটাকে লাং বের করে দেয়। এরপরে অ্যালভিওলার স্যাকের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, বা বলতে পারে অক্সিজেনের প্রেসারটা বেশি থাকে, যার কারণে অক্সিজেন অ্যালভিওলার স্যাক থেকে ব্লাড স্ট্রিমে এন্টার করে। দেখো ব্লাড স্ট্রিমে অক্সিজেনের প্রেসার হচ্ছে 40, আর অ্যালভিওলার স্যাকের মধ্যে ব্লাড স্ট্রিমের প্রেসার হচ্ছে 104। কোথায় বেশি? অ্যালভিওলার স্যাকে বেশি। তাহলে অ্যালভিওলার স্যাক থেকে অক্সিজেন ব্লাড স্ট্রিমে এন্টার করবে। ব্লাড স্ট্রিমে অক্সিজেন এন্টার করার পরে ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে গেল, ব্লাডটা পুরো বডিতে ছড়াই গেল। ঠিক আছে? তাহলে এভাবে অ্যালভিওলাসের মধ্যে কি হবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। অ্যালভিওলাস কার্বন ডাইঅক্সাইড নিবে, এরপরে অ্যালভিওলাস এই কার্বন ডাইঅক্সাইডটা ব্রঙ্কিওলকে দিবে। তুমি এবার কানেক্ট করতে পারবা। ব্রঙ্কিওল এটা সেগমেন্টাল ব্রঙ্কাইকে দিবে, সেগমেন্টাল ব্রঙ্কাই এটা লোয়ার ব্রঙ্কাইকে দিবে, লোয়ার ব্রঙ্কাই এটা ব্রঙ্কাইকে দিবে, ব্রঙ্কাই এটা ট্র্যাকিয়াকে দিবে, ট্র্যাকিয়া এটা ল্যারিংসকে দিবে, ল্যারিংস এটা আমাদের এই যে ফ্যারিংস আছে ফ্যারিংসে দিয়ে দিবে। ফ্যারিংসে দেওয়ার পর আমরা এক্সহেল যখন করবো তখন এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে আমরা অনেকটুকু গেলাম। এরপর আমরা এই যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসের এটা আরেকটা ফিগার। তো এখানে মূলত অ্যালভিওলাসের বিভিন্ন সেল নিয়ে কথা বলা হয়েছে। তো অ্যালভিওলাসের মধ্যে কয়েক ধরনের সেল আছে, যেমন ধরো স্কোয়ামাস সেল আছে, এটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে এটাই টেক পার্ট করে। সেপ্টাল সেল আছে, এটা সারফেক্টেন্ট রিলিজ করে, সারফেক্টেন্ট রিলিজ করলে যে অ্যালভিওলাস আছে তার যে সারফেসটা আছে সেটা টান টান থাকে, এই টান টান যাতে সারফেসটা না থাকে এটার জন্য এই সারফেক্টেন্টটা রিলিজ করা হয়। সারফেক্টেন্টটা এটা টান টান বিষয়টাকে কমায় ফেলে। এরপর হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে খাদক, সে খাবে, কাদেরকে খাবে? সে জীবাণুকে খাবে। তাহলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ জীবাণুকে খাবে। এরপর এখানের মধ্যে অবশ্যই অবশ্যই ব্লাড সেল থাকবে। আর আমরা জানি যে অ্যালভিওলাসের চারপাশে ক্যাপিলারিজ থাকে। ওকে, তাহলে আমরা এখানে অনেক কিছু করে ফেলছি, এখন আমরা একটু ভেতরের জিনিসগুলো করবো। তাহলে পুরো রেসপিরেটরি সিস্টেমে যা যা কিছু আছে একদম নস্ট্রিল থেকে নিয়ে অ্যালভিওলাস পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস পড়বো যেগুলো আসলে মানে আমার বোঝানোর কিছু নাই। যেমন ধরো নস্ট্রিলের সংখ্যা কয়টা? দুইটা। এবার আমাদের এখানের মধ্যে যে কার্টিলেজটা আছে, এই কার্টিলেজটাকে আমরা কি বলি? নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টামটা দুইটা নস্ট্রিলকে আলাদা করে রাখছে। কার্টিলেজ কি জিনিস? আমরা মাংস খাওয়ার সময় মাঝে মাঝে হোয়াইট কালার একটা বোন আছে যেটা আমরা চাবাই চাবাই খেয়ে ফেলতে পারি, এই হোয়াইট কালার বোনটাকে আমরা বলি কার্টিলেজ। তো আমাদের এখানেও কি আছে? কার্টিলেজ আছে। এই কার্টিলেজটা আমাদের নস্ট্রিলকে সেপারেট করে রাখছে। এরপর হচ্ছে নেজাল ক্যাভিটি। তো নেজাল ক্যাভিটির মধ্যে দুই ধরনের সেল থাকবে, একটা হচ্ছে সিলিয়া কন্টেনিং মিউকাস সেল, আর একটা হচ্ছে অলফ্যাক্টরি সেল। এই যে সিলিয়া কন্টেনিং মিউকাস সেল, এই সিলিয়া, সিলিয়া মানে হচ্ছে চুল। তো সিলিয়া কন্টেনিং মিউকাস সেলের কাছে চুল থাকবে, সেই চুল দিয়ে কি করবে? ডাস্ট পার্টিকেল কে প্রিভেন্ট করবে, সেই ডাস্ট পার্টিকেল কে রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করতে দিবে না। মিউকাস সেল, তো মিউকাস সেল কি করে? যখন ডাস্ট পার্টিকেলের পরিমাণটা বেশি হয়, ধরো ফর এক্সাম্পল তুমি কোন একটা বাইকে চড়তেছো, তুমি অনেক স্পিড অ্যাক্সেলারেট করতেছো, তোমার ধরো হেলমেট নাই, যখন হেলমেট নাই তখন অনেক গতিতে কিন্তু বাতাস তোমাকে ফেস করতেছে, তখন অনেক ডাস্ট পার্টিকেল কিন্তু তোমার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। তো ওই মুহূর্তে দেখা যাবে যে এখানের মধ্যে যে মিউকাস সেল গুলো আছে, ওই মিউকাস সেল গুলো মিউকাস সিক্রেট করে দিবে এবং আমাদের নাকটাকে জ্যাম করে দিবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে মিউকাস সেল। তাহলে সিলিয়া কন্টেনিং মিউকাস সেলের কাজ দুইটা। একটা হচ্ছে যে মানে সিলিয়া গুলো কি করে? স্বাভাবিক অবস্থায় ডাস্ট পার্টিকেলটাকে প্রিভেন্ট করে। যখন ডাস্ট পার্টিকেলের ফ্লোটা বেড়ে যায় তখন মিউকাস সেল মিউকাস সিক্রেট এর মাধ্যমে ওই পাথটাকে বন্ধ করে দেয় এবং ডাস্ট পার্টিকেল এন্টার করতে পারে না। এরপর আছে হচ্ছে অলফ্যাক্টরি সেল। এই অলফ্যাক্টরি সেলের মাধ্যমে আমরা স্মেল নিতে পারি। পস্টেরিয়র নস্ট্রিল, নেজাল ক্যাভিটির পরে পেছনের দিকে দুইটা নস্ট্রিল আছে যেগুলো হচ্ছে পস্টেরিয়র নস্ট্রিল। এই পস্টেরিয়র নস্ট্রিল গুলোকে আমরা বলতে পারি কোয়ানা। পস্টেরিয়র নস্ট্রিল গুলোকে আমরা বলতে পারি কি? কোয়ানা। এই যে পস্টেরিয়র নস্ট্রিল আছে, এই পস্টেরিয়র নস্ট্রিল এর পরে যে অংশটা আছে এটাকে আমরা বলবো নেইজোফ্যারিংস। এটাকে কি বলবো আমরা? নেইজোফ্যারিংস। দেখো এই পস্টেরিয়র নস্ট্রিলের পরের অংশটা হচ্ছে নেইজোফ্যারিংস, এরপরে ল্যারিংস এর আগ পর্যন্ত অংশটা হচ্ছে ওরোফ্যারিংস। তাহলে এইটুকু অংশ হচ্ছে নেইজোফ্যারিংস আর এইটুকু অংশ হচ্ছে ওরোফ্যারিংস। ঠিক আছে? নেইজোফ্যারিংস, ওরোফ্যারিংস। ওকে, নেইজোফ্যারিংস, ওরোফ্যারিংস। তাহলে নেইজোফ্যারিংস, ওরোফ্যারিংস আমরা বুঝে গেছি। এরপরে হচ্ছে আমাদের ল্যারিংস। তো দেখো ল্যারিংস এর মধ্যে এই যে এটা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে? ল্যারিংস এর মধ্যে কি থাকবে? অ্যাডামস অ্যাপেল থাকবে। অ্যাডামস অ্যাপেলের ফর্মাল নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, মানে তার সাইন্টিফিক নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এখানের মধ্যে দুইটা ভোকাল কর্ড থাকে, এই ভোকাল কর্ড গুলো সাউন্ড তৈরি করে।
দেখো এখানের মধ্যে একটা এপিগ্লটিস আছে। আমরা যখন খানা খাই তখন এই এপিগ্লটিস ল্যারিংসের ওপেনিংটা বন্ধ করে দেয় এবং এই ইউভুলা পস্টেরিয়র নস্ট্রিলের ওপেনিংটা বন্ধ করে দেয়। এই এপিগ্লটিস এটার ওপেনিং বন্ধ করে দিবে, ইউভুলা পস্টেরিয়র নস্ট্রিলের ওপেনিং বন্ধ করে দিবে। তো এই দুইটা ওপেনিং বন্ধ করার মাধ্যমে আমরা যখন খানা খাবো সেই খানাটা আমাদের ল্যারিংসেও প্রবেশ করতে পারবে না, সেই খানাটা নেজাল ক্যাভিটিতেও যেতে পারবে না। তা এভাবে নেজাল ক্যাভিটিকে এবং উইন্ড পাইপকে নেজাল ক্যাভিটিকে এবং উইন্ড পাইপকে আমরা রেস্ট্রিক্ট করে রাখি যখন আমরা খানা খাই। তো খানা যখন আমাদের নেজাল ক্যাভিটিতে যায় না, উইন্ড পাইপে যায় না, তখন আমাদের খানা ডিরেক্টলি চলে যায় স্টমাকে। এই দুইটা পথ বন্ধ থাকে কখন, যখন আমরা খানা খাই তখন। আর বন্ধ কি করে, ইউভুলা নস্ট্রিল পস্টেরিয়র নস্ট্রিল বন্ধ করে, আর এপিগ্লটিস ল্যারিংস বন্ধ করে, ল্যারিংসের ওপেনিংটাকে এপিগ্লটিস বন্ধ করে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এগুলো আমরা পড়লাম। এর হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার মধ্যে 15 থেকে 20টা মানে সি শেপের কার্টিলেজ থাকবে। এই কার্টিলেজ গুলো ট্র্যাকিয়াকে শেপে রাখবে। লাং হচ্ছে মেইন রেসপিরেটরি অর্গান। এগুলোর কালার হচ্ছে, এই লাংয়ের কালার হচ্ছে পিঙ্ক। লাংয়ের দুইটা লেয়ার আছে, বলছি প্যারাডাল প্লুরাল মেমব্রেন, ভিসারাল প্লুরাল মেমব্রেন, তাদের মাঝখানে সেরাস ফ্লুইড আছে বা প্লুরাল ফ্লুইড আছে। তো এখন এখানের মধ্যে বলা হয়েছে ইনভার্টেড ট্রি। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তো এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়া কি করে, লোবার ব্রঙ্কায় বিভক্ত হয়। এবার এই লোবার ব্রঙ্কায় কি হয়, সেগমেন্টাল ব্রঙ্কায় বিভক্ত হয়। এরপরে এই যে সেগমেন্টাল ব্রঙ্কায় আছে, এই সেগমেন্টাল ব্রঙ্কায় আবার ফার্দার বিভক্ত হয় ব্রঙ্কিউলসে, 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 আবার ফার্দার বিভক্ত হয় ব্রঙ্কিউলসে। হ্যাঁ, আবার ফার্দার বিভক্ত হয় ব্রঙ্কিউল। আবার ফার্দার কিসে বিভক্ত হয়, ব্রঙ্কিউলে বিভক্ত হয়। তাহলে আমরা এরকম সেম কাহিনী দুই জায়গায় দেখতেছি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে এটা কিন্তু একটা ট্রি পাচ্ছি। তো ট্রি কখন, যখন আমরা উল্টাই দিব। কিন্তু যদি এই অবস্থায় থাকে তখন এটাকে আমরা কি বলতে পারি, ইনভার্টেড ট্রি। কি বলতে পারি এটাকে আমরা, ইনভার্টেড ট্রি। যেখানের মধ্যে ইনভার্টেড ট্রি এর কথাটা বলা আছে, যে আমাদের যে রেসপিরেটরি মানে যে আমাদের ট্র্যাকিয়া থেকে যে আমাদের উইন্ড পাইপ গুলো আছে, এটাকে যদি আমরা কি করি, মানে এটাকে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে এটা ট্রি এর মতো। তাহলে এটা বাস্তব অবস্থায় কি হিসেবে থাকে, ইনভার্টেড ট্রি অবস্থায় থাকে। তো লাংয়ের ফাংশন কি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, টেম্পারেচার কন্ট্রোল, অ্যালভিওলার ম্যাক্রোফেজ জার্ম কিল করবে, ইমিউনিটিতে হেল্প করবে। ওকে, এবার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যালভিওলাস। ঠিক আছে, অ্যালভিওলাসের কথা আমরা এখানে পড়ছি, আবার অ্যালভিওলাসের কথা আমরা এখানে পড়ছি। তো ওগুলো এখানে থাকবে। স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ লাংস, এটা হচ্ছে অ্যালভিওলাস। তো ফর এক্সাম্পল আমি যদি একটা দেয়ালের কথা চিন্তা করি, একটা দেয়ালের স্ট্রাকচারাল ফাংশন ইউনিট হবে একটা ব্রিক। তো ঠিক একইভাবে লাংয়ের ফাংশন ইউনিট হচ্ছে একটা অ্যালভিওলাস। এই অনেকগুলো অ্যালভিওলাস মিলে লাংটা তৈরি হয়। এই অ্যালভিওলাস একটা গ্যাস এক্সচেঞ্জ সারফেস তৈরি করে। বাচ্চাদের কাছে 20 মিলিয়ন অ্যালভিওলি থাকে, অ্যাডাল্টসদের কাছে 480 মিলিয়ন অ্যালভিওলি থাকে। অ্যালভিওলের ডায়ামিটার হচ্ছে 0.2 মিলিমিটার, আর ওয়াল হচ্ছে 0.3 মাইক্রোমিটার। ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ জার্মগুলো কিল করে। এরপরে এইখানের মধ্যে কি থাকে, এখানের মধ্যে কোলাজেন আর ইলাস্টিন ফাইবার থাকে, যেটা অ্যালভিওলাসটাকে কন্ট্রাক্টাইল রাখে, মানে হচ্ছে কন্ট্রাক্ট করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে কোলাজেন আর ইলাস্টিন ফাইবারের কারণে। সেপ্টাল সেল থাকে, যেটা সারফেক্টেন্ট রিলিজ করে, সারফেক্টেন্টটা সারফেস টেনশনটাকে কমায় রাখে। তো একটা মানুষ যখন কনসিভ করার 23rd উইকে গিয়ে 23rd উইকে গিয়ে দেখা যায় যে বাচ্চাটার লাংস কাজ করতেছে, বাচ্চাটা ব্রিথ করতেছে। তো ওই যে 23rd উইকে যে এটা করতে পারে কারণ 23rd উইকে গিয়ে সারফেক্টেন্টটা তৈরি হয়। তো 23rd উইকে গিয়ে সারফেক্টেন্ট তৈরি হয়, 23rd উইকে গিয়ে বাচ্চা ব্রিথ করতে পারে, তখন বাচ্চাটাকে লিভিং বলা হয়। তো এই যে বাচ্চাকে লিভিং ধরার একটা ছ্যাঁচড়া সিস্টেম, এই ছ্যাঁচড়া সিস্টেমের কারণে পৃথিবীর অনেক দেশের মধ্যে 23rd উইক পর্যন্ত 23rd উইক পর্যন্ত একটা টাইম থাকে, যখন কনসিভ করা মাদার ডিসাইড করতে পারে যে সে আসলে বাচ্চাটা চায় কি চায় না। তো 23rd উইকের আগে যদি বাচ্চাকে অ্যাবর্ট করে ফেলে, অ্যাবর্শন দিয়ে দেয়, তখন সেই মানে অনেকগুলো দেশে শাস্তি হয় না, কারণ 23rd থেকে ওরা বাচ্চাটাকে জীবিত ধরে, আর 23rd এর আগে বাচ্চাটাকে তারা মৃত ধরে। তো মৃত মানুষকে মারলে কি কোনো শাস্তি আছে? শাস্তি নাই। তো এটা হচ্ছে তাদের একটা
চিন্তা ভাবনা আর কি। তো আমরা আমাদের রিলিজিয়ন অনুসারে এটাকে কোনোভাবে সাপোর্ট করি না। Significance of respiration, exchange of gas, exchange of production of energy, balance of water, balance of body heat, acid base balance, homeostasis, prevents pollutants। তাহলে এখানে খুব ইজি সুন্দর করে বলছে যে আমাদের এই যে রেসপিরেশন আছে, রেসপিরেশনের মাধ্যমে কি হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, ওয়াটারের একটা ব্যালেন্স হচ্ছে। যখন আমরা কথা বলি তখন কিন্তু অনেক ওয়াটার ভেপার বের হয়ে যাচ্ছে। ব্যালেন্সিং বডি হিট, যখন আমরা কথা বলি তখন অনেক বডি হিট বের হয়ে যায় কথার সাথে সাথে। এর হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, আমাদের বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে, এটা যদি আমাদের বডি থেকে যায় তাহলে সে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তো এই অ্যাসিড বেস ব্যালেন্সটা মানে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করার মাধ্যমে কার্বনিক অ্যাসিডটাকে তৈরি হতে দেয় না, তাই বলে অ্যাসিড বেস ব্যালেন্সটা এখানে থাকে। এরপরে হোমিওস্ট্যাসিস বা স্টেবিলিটি। তো যখন আমরা আমাদের ব্রিদিং এর দিকে ফোকাস করবো তখন দেখা যায় আমাদের পুরো বডি স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ব্রিদিংটা আমাদের বডিটাকে এক প্রকার স্টেবিলিটিতে, সেটাকে আমরা বলবো হোমিওস্ট্যাসিস স্টেবিলিটি। এরপর হচ্ছে প্রিভেন্টস পলিউটেন্স, যখন আমাদের এই যে রেসপিরেশনের মধ্যে বাতাসটা ঢুকে তখন বাতাসের সাথে কিন্তু কোনো ডাস্ট পার্টিকেল ঢুকতে পারে না। ডাস্ট পার্টিকেল ঢুকতে না পারার কারণ হচ্ছে ডাস্ট পার্টিকেল ঢুকতে পারে না। তো ডাস্ট পার্টিকেল ঢুকতে না পারার কারণে আমরা বলতেছি দ্যাট প্রিভেন্টস পলিউটেন্টস, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে রেসপিরেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে, আচ্ছা না এটা তো এগুলো তো পড়ছি, ইন্টারনাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন মানে সেলের মধ্যে যে রেসপিরেশনটা হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ, গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। আর এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে লাং আর অ্যাটমসফিয়ারের মাঝখানে যে গ্যাসেস এক্সচেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তো এখন আমরা বলবো হচ্ছে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলের ব্রিদিং এর মধ্যে কি রোল। তো ব্রিদিং এর মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইনহেলেশন, একটা হচ্ছে এক্সহেলেশন। এখানে মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিছি যে বাচ্চারা 18 থেকে 19 বার নিঃশ্বাস নেয় প্রতি মিনিটে, আর মানুষ নেয় হচ্ছে 18 থেকে 19 বার, আর বাচ্চারা নেয় হচ্ছে 40 বার। বাচ্চারা নেয় হচ্ছে কি 40 বার, মানুষ নেয় কি 18 থেকে 19টা নিঃশ্বাস নেয়, 18 থেকে 19টা বার্থ নেয়, ব্রেথ নেয়। আর ইনফ্যান্টরা কি করে 40টা ব্রেথ নেয়, তাও কি পার মিনিট। অ্যাডাল্ট 18 থেকে 19টা ব্রেথ নেবে পার মিনিট, অ্যাডাল্ট 40টা ব্রেথ নেবে পার ইউনিট, ঠিক আছে। এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইনফো। এরপর হচ্ছে ইনহেলেশন, এক্সহেলেশন, ইন্সপিরেশন, এক্সপাইরেশন, ঠিক আছে। এখন দেখো আমাদের ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে লুজ অবস্থা, হ্যাঁ ডায়াফ্রাম এটা লুজ অবস্থা। যদি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে, ধরো ডায়াফ্রাম কি করলো, কন্ট্রাক্ট করলো, এ নাও ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলো। এখন কি উপরের দিকে আছে, যদি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে তাহলে ডায়াফ্রাম এরকম হয়ে যাবে। এখন কি আছে, উপরে আছে, যদি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে তাহলে ডায়াফ্রাম এরকম হয়ে যাবে। তো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে, দেখো বুঝার চেষ্টা করো, এটা একটা মানুষ, এটা হচ্ছে তার স্টোমাক, সরি এটা হচ্ছে তার চেস্ট, ঠিক আছে। এখানে হচ্ছে তার লাং, এখানে হচ্ছে তার লাংস, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ডায়াফ্রাম। তো দেখা যায় যখন কন্ট্রাক্ট করে তখন ডায়াফ্রামটা নিচে চলে আসে, যদি ডায়াফ্রামটা নিচে চলে আসে তাহলে এই জায়গাটা বেড়ে যাবে না, এই জায়গাটা কার উপরে, থোরাসিক ক্যাভিটি। যখন ডায়াফ্রাম নিচে চলে যায়, আবার বলি, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে, ডায়াফ্রাম নিচে চলে যাবে, থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বেড়ে যাবে, থোরাসিক ক্যাভিটির ভলিউম বেড়ে গেলে লাঙ্গে এয়ারের প্রেসার কমে যাবে, লাঙ্গে এয়ারের প্রেসার কমে গেলে লাংস অ্যাটমসফিয়ার থেকে এয়ার বা বাতাস বা অক্সিজেন নিবে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা ইন্টারকোস্টাল মাসল। আমরা জানি আমাদের একটা কি আছে, আমাদের একটা রিব কেজ আছে, আমাদের কি আছে, আমাদের একটা রিব কেজ আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিব কেজ, এটা হচ্ছে আমাদের রিব কেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি রিব কেজ, বুঝতে পারছি, ভেরি গুড। এটা হচ্ছে রিব কেজ। তো রিব কেজ মানে কি, আমাদের হার্ট কে যে রিব কেজটা মানে কভার করে আছে সেটা হচ্ছে রিব কেজ। আমি জানি আমি খুব বাজে একটা ফিগার ড্র করছি, বাট হোয়াটএভার। এই যে রিব কেজ আছে, রিব কেজের মাঝখানে থাকে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেলটাকে কন্ট্রাক্ট করে আমাদের রিব কেজটা একসাথে হয়ে যায় এবং রিব কেজটা উপরের দিকে উঠে যায়। যদি রিব কেজটা উপরের দিকে উঠে যায় তাহলে ভলিউম বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে একটু ভালো করে খেয়াল করো। তো যখন এটা উপরের দিকে উঠবে তখন, যখন এই রিব কেজটা উপরের দিকে উঠবে তখন এই জায়গার ভলিউমটা বেড়ে যাবে, তখন এই জায়গার ভলিউমটা বেড়ে যাবে। এই জায়গার ভলিউমটা বেড়ে গেলে আবার আগের কাহিনী, যে লাঙ্গের মধ্যে এয়ারের প্রেসার কমে যাবে, লাঙ্গের মধ্যে এয়ারের প্রেসার কমে গেলে লাং এয়ার অ্যাটমসফিয়ার থেকে নিবে, আর এয়ার অ্যাটমসফিয়ার থেকে নিলে আমরা যেটা পাচ্ছি সেটা রেসপিরেশন, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলেও রেসপিরেশন, ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করলেও রেসপিরেশন, সরি ভুল বলছি, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করুক বা ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করুক, যেটাই হোক ইন্সপিরেশনই হবে বা ইনহেলেশনই হবে, ঠিক আছে।
দুইটার কন্ট্রাকশনের মাধ্যমে কি হবে, ইনহেলেশন হবে, ইনহেলেশন হবে, ইনহেলেশন হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এবার আমাদের এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এন্ড অল, এটার সাথে কোন কোন নার্ভস গুলো কানেক্টেড এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতে হবে। তো আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যে হার্টে বেশি বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হার্টে কম, এটা হার্টে থাকে কিছু সেন্সর সেন্স করবে, সেন্স করছে দ্যাট কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে কম, ব্লাডের মধ্যে কম, তখন হার্ট ব্রেইনকে সিগন্যাল দিবে ভেগাস নার্ভের মাধ্যমে, অ্যানিউস্টিক সেন্টার আর ইন্সপিরেশন সেন্টার তখন ডিসাইড করবে যে আমাদের এখন ইন্সপিরেশন করতে হবে, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা ব্লাডে বেশি। তাই বলে আমরা এখন কি করব, এখন আমরা ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসল থেকে আমরা বেশি বেশি করে, কি বলতেছি আমি এগুলা, আমি আবার একটু রিপিট করি অংশটা, ঠিক আছে, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো আমাদের হার্ট আছে, হার্টের মধ্যে অনেকগুলো সেন্সরস আছে, এই সেন্সরস গুলো বলে যে হার্টের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি নাকি হার্টের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। তো ধরলাম যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হার্টে বেশি, তখন সেন্সর গুলো ব্রেইনের মধ্যে ইনফরমেশন পাঠাবে যে হার্টের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি। এখন ব্রেইনের মধ্যে যে এই ইনফরমেশনটা যাচ্ছে, এটা যাবে হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস নার্ভের মাধ্যমে। এরপরে অ্যানিস্টিক সেন্টার আর ইন্সপিরেশন সেন্টার নিঃশ্বাস নেওয়ার ডিসিশনটা নেয় যে হ্যাঁ, আমার এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, এখন আমার কাছে নিঃশ্বাস নিতে হবে, ভালো পরিমাণ অক্সিজেন আমার এখানে প্রয়োজন। তো এই যে নিঃশ্বাস নিবে, এই স্টিমুলেটর ফ্রেনিক নার্ভের মাধ্যমে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে যায়। এবার এই যে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রাম তখন কন্ট্রাক্ট করে ফেলে, ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে ফেলে তখন তখন প্রেসার কমে যায়, লাঙ্গের বাইরে থেকে এয়ারটা নেয়, এই ইনহেলেশন হয়ে যায়। আচ্ছা, তো এরপরে আবার আবার এই যে ইন্টারকোস্টাল মাসেল আছে, দেখো এটা হচ্ছে যে আমাদের ট্রাকিয়া, এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস। হ্যাঁ, ব্রঙ্কাসের পরে তোমার এখানের মধ্যে লোয়ার ব্রঙ্কাই পাবা, লোয়ার ব্রঙ্কাই দেখবে আবার বিভক্ত হবে সেগমেন্টাল ব্রঙ্কাই পাবা, সেগমেন্টাল ব্রঙ্কাই দেখবে আবার বিভক্ত হবে, এন্ড দেন কি পাবা, ব্রঙ্কিউলস পাবা, ব্রঙ্কিউলস পাবা, কি পাবা, ব্রঙ্কিউলস পাবা, ব্রঙ্কিউলস পাবা, ব্রঙ্কিউলস পাবা। ঠিক আছে, ওকে। হুম, তো এটা পড়ালাম, এটা কেন পড়ালাম আমি নিজে ভুলে গেছি, কিন্তু যেটাই হোক, তো এই যে ইন্টারকোস্টাল মাসেল আছে, ইন্টারকোস্টাল মাসেল গুলো হচ্ছে রিব গুলোর মাঝখানে। ইন্টারকোস্টাল মাসেল গুলো কিন্তু কন্ট্রাক্ট করলে কি হবে, কন্ট্রাক্ট করলে কিন্তু এক্সপ্যান্ড, মানে কন্ট্রাক্ট করলে কিন্তু থোরাসিক ক্যাভিটি বেড়ে যাবে, থোরাসিক ক্যাভিটি বেড়ে গেলে ইনহেলেশন হবে। ঠিক আছে, ওকে। তো নিউমোসিক, নিউমোট্যাক্সিক আর এক্সপিরেশন সেন্টার, তারা এক্সপিরেশনের ডিসিশনটা নিবে। আমি আবার একটু রিপিট করি, আমাদের হার্টের মধ্যে কিছু সেন্সর থাকে, যে সেন্সর গুলো আমাদের ব্রেনকে ইনফরমেশন পাঠায় যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেন ইনহেল করো, এরকম ইনস্ট্রাকশন পাঠায়। আচ্ছা, তো এই যে ইনস্ট্রাকশনটা ব্রেনকে পাঠাচ্ছে, এই ইনস্ট্রাকশনটা হার্ট থেকে ব্রেনে যাচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে। এরপরে হার্ট এরপরে হার্ট ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করার ইনস্ট্রাকশন, হার্ট না, এরপরে ব্রেইন 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 ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করে ইনহেলেশন নেওয়ার ডিসিশন জানাবে। এরপরে ব্রেইন আবার ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে, ইন্টারকোস্টাল যে মাসেল আছে সেই মাসেল গুলাকে কন্ট্রাক্ট করায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা আবার একটু রিপিট করি, আমি এই জায়গাটাতে ভালো করে বলতে পারতেছি না, আমি আসলে কিছু জিনিস চিন্তা করতেছি, তো এই কারণে বলতে পারতেছি না, আবার একটু রিপিট করি। আমাদের হার্টের মধ্যে সেন্সরস আছে, সেন্সরস গুলো ডিসাইড করে যে আমার হার্টের মধ্যে বা ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি নাকি অক্সিজেনের পরিমাণটা বেশি। ধরলাম যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি হলে হার্ট থেকে এই সিগন্যালটা ব্রেইনের মধ্যে যাবে, ভেগাস নার্ভের মধ্যে। এরপরে ব্রেইন থেকে ইনস্ট্রাকশন আসবে, আচ্ছা, ব্রেইনের অ্যানিউস্টিক সেন্টার আর ইন্সপিরেশন সেন্টার ইনস্ট্রাকশন নিবে যে ইনহেল করো, এই ইনস্ট্রাকশনটা তারে দিবে ডায়াফ্রামকে, ডায়াফ্রামকে যখন ইনস্ট্রাকশনটা দিবে তখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে ফেলবে, ইনহেলেশন হবে। এই ইনস্ট্রাকশনটা যখন ইন্টারকোস্টাল মাসেলকে দেওয়া হবে তখন ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট করবে এবং ইনহেলেশন হয়ে যাবে। এখন এই যে ইনস্ট্রাকশনটা ডায়াফ্রামের কাছে যাচ্ছে, এটা যাচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, এই যে ইনফরমেশনটা বা ইনস্ট্রাকশনটা ইন্টারকোস্টাল মাসেলের কাছে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে। এরপরে আমার এখানের মধ্যে আছে নিউমোট্যাক্সিক এবং
এক্সপাইরেশন সেন্টার। তো নিউমোটক্সিক এবং এক্সপাইরেশন সেন্টার এক্সপিরেশনের সিদ্ধান্তটা নেয়। কখন নিবে তারা এক্সপিরেশনের সিদ্ধান্ত? যখন এক্সপিরেশনে আমাদের বডি প্রয়োজন হবে। তো এক্সপিরেশন কিভাবে করবে? এক্সপিরেশন করা খুবই সহজ। এক্সপিরেশনের ক্ষেত্রে ইনস্ট্রাকশন আবার ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামের কাছে যাবে। এই ক্ষেত্রে ডায়াফ্রাম কন্ট্রাক্ট না করে ডায়াফ্রাম এক্সপ্যান্ড করে ফেলবে। আবার অন্যদিকে ইনস্ট্রাকশন চলে যাবে ইন্টারকোস্টাল মাসেলের কাছে। ইন্টারকোস্টাল মাসেল তখন রিল্যাক্স করবে এবং বাতাসটাকে ভেতর থেকে বের করে দিবে, এক্সহেলেশন করে দিবে। বুঝতে পারছি? তো আসো এরপর আমরা পড়ি এই যে অলফ্যাক্টরি নার্ভ এর কারণে স্নিজিং হয়। এই কথাটা ভুল, কিন্তু আমাদের বইয়ে আছে, কিছু করার নাই। অলফ্যাক্টরি নার্ভের কারণে স্নিজিং হয় কথাটা ভুল, কিন্তু অলফ্যাক্টরি নার্ভের কারণে স্নিজিং হয় এই কথাটা বইয়ে আছে। আমরা স্মেল নিয়ে হচ্ছে অলফ্যাক্টরি সেলের মাধ্যমে, এই অলফ্যাক্টরি সেলের সাথে অলফ্যাক্টরি নার্ভটা কানেক্টেড। অলফ্যাক্টরি নার্ভটা স্মেলের যে স্টিমুলি আছে এটা ব্রেনে নিয়ে যায়। এখন স্মেলের কারণে যে হাঁচি হয় এটা ভুল, এটা ভুল, কিন্তু আমার কাছে পড়তে হবে কারণ বইয়ে দেওয়া আছে, এক সময় দেওয়া ছিল না আসলে। তো গ্যাগ রিফ্লেক্স, হ্যাঁ, তো গ্যাগ রিফ্লেক্স হচ্ছে কাইন্ড অফ লাইক, হ্যাঁ, আমরা যে ধরো ফর এক্সাম্পল আমরা অনেকে দেখো না যে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে ভমিট করে দেয়, এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। তো গ্যাগ রিফ্লেক্স হচ্ছে, তো বলা হয় যে গ্যাগ রিফ্লেক্সে ব্রিদিং স্টপ হয়ে যায়। কিন্তু আসলে ব্রিদিং স্টপ হয় না, কাইন্ড অফ লাইক এটা একটা রিফ্লেক্স যেখানে মানে ভমিটটা হয় কিন্তু ব্রিদিং স্টপ হয় এরকম কোনো কথা নাই। কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক স্যারকে দেখবে পড়াচ্ছে যে ব্রিদিং স্টপ হয়। আমি এটা অনেক জায়গায় দেখছি যে আসলে কি ব্রিদিং স্টপ হয়? যখন একটা মানুষ ভমিট করে তখন কি তার ব্রিদিং স্টপ হয়? উত্তর হচ্ছে না, তখনও তার ব্রিদিংটা কিন্তু স্টপ হয় না। স্টপ হইতে হবে, কারণ হচ্ছে আমি তোমাকে বলি, আমরা যদি একটু সুপারফিশিয়াল লেভেলে চিন্তা করি স্টপ হইতে হবে, কারণ হচ্ছে যদি ভমিটের সময় এটা স্টপ না হয় তাহলে ভমিটটা ফুড উইন্ড পাইপে ঢুকে যাবে। বুঝতে পারছো? তো ওই ওই পার্সপেক্টিভ থেকে হ্যাঁ হয়, কিন্তু তাও না মানে এন্টায়ারলি যে একদম স্টপ হয়ে যাচ্ছে এরকম না, কারণ একটা মানুষ ফর আ গুড অ্যামাউন্ট অফ টাইম ভমিট করতে পারে। এবার অতক্ষণ ধরে যদি ব্রিদিং স্টপ হয়ে থাকে তুমি বুঝতেছো কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে হচ্ছে বলতে পারে যে কি ভমিটের সময় হয়তো একটু করে এটা ক্লোজ হয়েছে, এবার একটু করে ক্লোজ হলে যে এটা ব্রিদিং এ বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু না। যেটাই হোক মুদ্রা কথা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স কি? গ্যাগ রিফ্লেক্স হচ্ছে যে ভমিট করা, সহজ ভাষা হচ্ছে সেটা, আমরা এত কিছু না করি। গ্যাগ রিফ্লেক্স হচ্ছে কি? ভমিট করা। গ্যাগ রিফ্লেক্স হচ্ছে কি? ভমিট করা। হ্যাঁ, ভেরি। তো এখন হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাস, ইম্পর্টেন্ট একটা টপিক, ট্রান্সপোর্ট অফ গ্যাস। তো ট্রান্সপোর্ট অফ গ্যাসের মধ্যে আমাদের বুঝতে হবে যে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয়। তো অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তো যখন ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বলবে তখন তোমার কাছে এই ফিগারটাও দিতে হবে। হ্যাঁ, যেটা যে ফিগারটা তোমাদেরকে আমি আগে পড়াইছি ওই ফিগারটাই, যে প্রেসারের তারতম্যের কারণে অক্সিজেনটা অ্যালভিওলাস থেকে ব্লাড স্ট্রিম এন্টার করে এন্ড দেন ব্লাড স্ট্রিম থেকে কার্বন ডাইঅক্সাইড ওখানে যায়। তো কার্বন ডাইঅক্সাইডটা লিখতে হবে না কারণ তুমি তো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন লিখতেছো। তো তুমি ট্রান্সপোর্ট অফ অক্সিজেনের মধ্যে অবশ্যই অ্যালভিওলার লেভেলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটাকে লিখবা। কত প্রেসার ব্লাডে আছে, কত প্রেসার অ্যালভিওলাসে আছে, এবং ডিফারেন্সটার কারণে অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা ব্লাড স্ট্রিমে চলে আসছে সেটা লিখতে হবে। ওকে, এখানের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে প্রেসারের ডিফারেন্স, আর কিছু না। এরপরে বলা হচ্ছে যে অক্সিজেন কিভাবে ট্রাভেল করে। অক্সিজেন সলিউশন হিসেবে ট্রাভেল করতে পারে, মানে সে ফর এক্সাম্পল আমরা যদি কি করি, আমরা যদি জুস বানাই, এই এক্সাম্পলটা আসলে ভালো না। আচ্ছা জুস না, আমরা ধরো লবণ পানি মানে পানির মধ্যে লবণ মিশালাম, এখানের মধ্যে সলিউট কি লবণ, লবণটা পানির সাথে মিশে গেছে। তো অক্সিজেন এরকম মিশে গিয়ে সলিউশন আকারে 2% অক্সিজেন ক্যারি হবে, আর হিমোগ্লোবিনের মাধ্যমে 98% অক্সিজেন ক্যারি হবে। ঠিক আছে, এবার ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড এই ফিগারটা দিতে হবে। এখানের মধ্যে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইডটা দেখাইতে হবে যে ব্লাড স্ট্রিমের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা বেশি,
অ্যালভিওলাসে কম তাই বলে ব্লাড স্ট্রিম থেকে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডটা এন্টার করতেছে, এই কথাটা লিখতে হবে এখানে, গ্যাসিয়াস এক্সচেঞ্জের বিষয়টা লিখতে হবে। এরপরে হচ্ছে কি আমরা যদি একটু ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড দেখো, সলিউশন আকারে সে 5% ক্যারি হবে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড যখন ব্লাডের পানির সাথে মিশে তখন সে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানের মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো আসলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এটা না বললেও চলে, কারণ এনজাইম ক্যাটালিস্ট, ন্যাচারাল ক্যাটালিস্ট, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা বলার দরকার আছে? বলার দরকার নেই। হ্যাঁ, ওকে। ধরো ফর এক্সাম্পল তোমার আর আমার হচ্ছে যে একটা মিটিং চলতেছে, এখন এখন আমি হইলাম টিচার, তুমি হইলা স্টুডেন্ট, তো টিচার পড়াইতেছে, এটা আলাদা করে বলার দরকার আছে? এটাই তো অবভিয়াস, ঠিক না? এটাই তো অবভিয়াস। ওকে। প্রোটিন কম্পাউন্ড হিসেবে 27% কার্বন ডাইঅক্সাইড ট্রাভেল করতে পারে। হিমোগ্লোবিন যেটা আছে আরবিসির হিমোগ্লোবিন, সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। প্লাজমা প্রোটিন, আচ্ছা, এই যে হিমোগ্লোবিন সে কোথায়? আরবিসি তে, মানে ব্লাড সেলের মধ্যে। ব্লাড সেল বাদ দিলে ব্লাডে আছেটা কি? প্লাজমা। প্লাজমাতে কি আছে? প্লাজমাতেও প্রোটিন আছে। প্লাজমাতে প্রোটিনটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে কার্বামিনো প্রোটিন তৈরি করে। তো হিমোগ্লোবিনের সাথে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি হয়, প্লাজমা প্রোটিনের সাথে কার্বামিনো প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? তো এই কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো প্রোটিন, এই কম্পাউন্ড গুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা ক্যাপচার্ড থাকে, বা বলতে পারো কার্বন ডাইঅক্সাইডটা এই কম্পাউন্ড গুলোর রূপ নিয়ে ব্লাড স্ট্রিমের মধ্যে ট্রাভেল করে। আশা করি বুঝতে পারছো। অ্যাজ বাইকার্বনেট হয়ে 65% কার্বন ডাইঅক্সাইড ট্রাভেল করে। তো আরবিসি থেকে পটাশিয়াম আসে, সেটা বাইকার্বনেট। বাইকার্বনেট মানে হচ্ছে HCO3-। তো পটাশিয়াম, আরবিসি থেকে পটাশিয়াম আসে, সেটা বাইকার্বনেটের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। প্লাজমা থেকে সোডিয়াম আসে, সেটা বাইকার্বনেটের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। কি তৈরি করে? সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। তো এই পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আকারে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড স্ট্রিমের মধ্যে ট্রাভেল করে। তো এখন এই বিষয়গুলি এখানে দুইটা ফিগারে দেওয়া হয়েছে, এই দুইটা ফিগার তোমার কাছে দিতে হবে, ঠিক আছে? এই দুইটা ফিগার তোমার কাছে দিতে হবে। আচ্ছা, তো এখানের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। এবার মাইটোকন্ড্রিয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা শুরুতে এই কথাটা বললাম, হ্যাঁ, শুরুতে যে এখানে একটা রিঅ্যাকশন দেখালাম, যে গ্লুকোজ অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করছে, মানে রেসপিরেশন। এই রিঅ্যাকশনটা আসলে সেলের হয় কোথায়? এই রিঅ্যাকশনটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এই রিঅ্যাকশনটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। রেসপিরেশন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে মূলত রেসপিরেশনটা হয়। তো রেসপিরেশনের সাথে সেলের শুধু মাইটোকন্ড্রিয়ার সম্পর্ক এখানে দেখানো হচ্ছে, কারণ মাইটোকন্ড্রিয়াতে এটা হবে। আচ্ছা, আমরা এতটুকু বুঝছি। তো এখানের মধ্যে আগে যা যা লিখছি সবগুলো অনেক গুছানো আকারে লিখছি, ওগুলো এখানের মধ্যে আছে। তোমরা জাস্ট এখানে ফ্লো চার্টটা, মানে এই পড়াগুলো মাথায় রাখবা, দেন এই ফ্লো চার্ট গুলো তোমার জন্য ড্র করা কোনো ব্যাপার না। যেমন ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে এখানে কি বললাম? আমি তোমাকে এখানে বললাম যে আচ্ছা, তো আমি এখানে বললাম যে কি তৈরি হবে? কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি হবে, কার্বামিনো প্রোটিন তৈরি হবে। দেখো কার্বামিনো হিমোগ্লোবিনকে তুমি খুঁজে বের করো। এটা দেখো, এটা হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করবে। এটা কই হচ্ছে? এটা আরবিসি তে হচ্ছে, ঠিক আছে? ভেরি গুড। এরপরে রিঅ্যাকশনটা তুমি চিন্তা করো কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিন এখানে আসলে দেওয়া হয়নি, হ্যাঁ, কার্বামিনো প্রোটিন এখানে দেওয়া হয়নি, কিন্তু কার্বামিনো প্রোটিনের বিষয়টা লিখবা। এরপরে তোমার এখানের মধ্যে এই যে হিমোগ্লোবিনের মাধ্যমে যে অক্সিজেনটা ট্রাভেল হয়, কিভাবে ট্রাভেল হয়? তো অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিলে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিলে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। তাহলে এই কথাটাই মূলত তোমার এখানে দেওয়া আছে। আরবিসির মধ্যে এটাও দিতে হবে যে অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। আচ্ছা, এই যে দুইটা রিঅ্যাকশন দিলাম, এই দুইটা রিঅ্যাকশন আরবিসি তে কেন দিলাম? প্রশ্ন আসে না যে কিভাবে স্যার আমার মনে থাকবে? এটা আরবিসি তে কিভাবে মনে থাকবে? বাবা, হিমোগ্লোবিন তো আরবিসি তেই থাকবে, হিমোগ্লোবিন তো আর কোথাও থাকে না। তো এই দুইটা বিক্রিয়া আরবিসির বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আরবিসির বিক্রিয়া। আসলে বোঝা গেছে। এরপরে তোমার এখানের মধ্যে আরেকটা রিঅ্যাকশন, যেটা আমি বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটাও তুমি আরবিসি তে দেখাবা।
এই কার্বনিক অ্যাসিড থেকে H+ তৈরি হয়, এই H+ আবার হিমোগ্লোবিনের সাথে মিলে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা বের হয়ে যায় প্লাজমা থেকে Na+, এটার সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। পড়াইছি আমি, পড়াইছি বাবা, পড়াইছি। এর সাথেও একটা পড়াইছি, যেটা হচ্ছে কি আরবিসি থেকে পটাশিয়াম আসে, যেটা পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। ওইটা চাইলে তুমি এখানে ভেতরে কোথাও দিতে পারো, ওইটা চাইলে তুমি এখানে ভেতরে দিতে পারো যে পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, বাট নট নেসেসারি। বই দিয়ে দেওয়া মানে তোমার এত কাবিলিয়তি করার দরকার নাই, এত কাবিলিয়তি করার দরকার নেই। এরপর দেখো তুমি একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, ঠিক না? রেড ব্লাড সেল এখানে কিভাবে দিলাম আমরা? একটা রেড ব্লাড সেল এখানে আমরা বাইকনকেভ শেপটা দিলাম, আর এখানে সার্কুলার শেপ আকারে রেড ব্লাড সেলটাকে আমরা দিচ্ছি। তো এই যে রেড ব্লাড সেল আছে, রেড ব্লাড সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা কোত্থেকে আসতেছে? মাইটোকন্ড্রিয়া থেকে। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডটা আসতেছে। এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। এই কার্বনিক অ্যাসিড থেকে প্রোটন তৈরি হবে এবং এই কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট তৈরি হবে। বাইকার্বনেট সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, বাইকার্বনেট নেগেটিভ আয়ন না? এটা আরবিসি থেকে বের হয়ে প্লাজমা সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। তাইলে এই যে রেড ব্লাড সেল থেকে একটা অ্যানায়ন চলে যাচ্ছে, রেড ব্লাড সেল থেকে যদি একটা অ্যানায়ন চলে যায়, তাহলে রেড ব্লাড সেলে অ্যানায়নের পরিমাণটা কমে গেছে। তো রেড ব্লাড সেলে যেহেতু অ্যানায়নের পরিমাণটা কমে গেছে, রেড ব্লাড সেলের মধ্যে একটা অ্যানায়ন প্রবেশ করবে, যেটা হচ্ছে ক্লোরিন। এই যে ক্লোরিনটা প্রবেশ করতেছে, এটাকে আমরা বলি ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, বুঝতে পারছি? ওকে। তো এরপরে রোল অফ পিগমেন্ট। রোল অফ পিগমেন্ট, বাবা তুমি রোল অফ পিগমেন্টই পড়ছো এখানের মধ্যে। হিমোগ্লোবিন এটা কি একটা পিগমেন্ট? রোল অফ পিগমেন্ট, হিমোগ্লোবিনের কাহিনীটাই হচ্ছে এটা, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে অনেক কথা বলা আছে যে গ্লোবিন হচ্ছে কি আমাদের যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের মধ্যে একটা প্রোটিন আছে যেটা হচ্ছে গ্লোবিন, আর যে আয়রন কন্টেনিং পার্টটা আছে সেটাকে বলবো আমরা হিম, ঠিক আছে? তো হিম এবং গ্লোবিন এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশের রেশিও কি 1:25, মানে হিম তুলনায় গ্লোবিন 25 গুণ বেশি থাকে। ওকে, এরপরে বলা হচ্ছে যে হিমের 33.33% হচ্ছে আয়রন। এরপরে হচ্ছে একটা অ্যাডাল্ট মানুষের একটা অ্যাডাল্ট মানুষের পুরো রক্ত জুড়ে 4 থেকে 5 গ্রাম কি থাকে? 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে, 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। এরপর যে সাইনোসাইটিস করবো আমরা। তো সাইনোসাইটিস, তো আমাদের যে নাক আছে, নাকের চারপাশে আমাদের অনেকগুলো বোন আছে। এই বোনের মধ্যে আমাদের কি থাকে? বোনের মধ্যে কিছু আমাদের ফাঁপা অংশ থাকে, ভ্যাকেন্ট স্পেস থাকে, যেগুলোকে আমরা বলি সাইনাস। এই সাইনাসের মধ্যে মিউকাস তৈরি হয়। এই সাইনাসে কি তৈরি হয়? মিউকাস তৈরি হয়। আমরা সর্দি হলে যেটা সর্দি আকারে ছেড়ে দিই, সেটা হচ্ছে মিউকাস। এই মিউকাসটা তৈরি হয় এই সাইনাসের মধ্যে, ঠিক আছে? তো এই সাইনাসের মধ্যে কোনো গ্যাঞ্জাম ঘটলে ওটা হচ্ছে সাইনোসাইটিস, ওটা হচ্ছে সাইনোসাইটিস, ঠিক আছে? তো ওটা হচ্ছে সাইনোসাইটিস। আমি সাইনোসাইটিসের ডেফিনিশন কোথায় যেন লিখছিলাম তো, আচ্ছা চলে গেছে কোথাও। আচ্ছা যেটাই হোক আমরা পড়ি। তো আমাদের যেমন ধরো আমাদের এই যে নিচে জটা আছে, যেটাকে আমরা মুভ করতে পারি, এটাকে বলি আমরা কি? ম্যান্ডিবল। আর উপরের জটা, মানে আমি যদি এটাকে ফেলে দিই তাহলে বাকি যা আছে তা হচ্ছে ম্যাক্সিলা। তাহলে উপরেরটা কি? এই নিচের জটা ছাড়া আমরা যেটা জ আছে এটাকে বলি ম্যান্ডিবল। এটা ছাড়া বাদ বাকি মুখটা কি? ম্যাক্সিলা, আপার জ বা ম্যাক্সিলা। এই যে ম্যাক্সিলা আছে, ম্যাক্সিলার মধ্যে যে স্ফীত অংশটা থাকে, ম্যাক্সিলার মধ্যে যে স্ফীত অংশ বলতেছি, ফাঁপা অংশ, এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস। আচ্ছা, তাহলে ম্যাক্সিলারি সাইনাস আমরা বুঝছি। এরপরে হচ্ছে আমাদের কপাল। কপালের এখানে এবং এখানে দুইটা সাইনাস থাকবে। তো এই যে বোনটা আছে এটাকে বলি আমরা ফ্রন্টাল। তাহলে এই যে দুইটা সাইনাস আছে এগুলোকে বলবো আমরা ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে? এরপরে আমাদের যে চোখ আছে, চোখের পেছনে হচ্ছে স্ফেনয়েড বোন থাকে। এই স্ফেনয়েড বোনের মধ্যে যে ফাঁপা অংশটা থাকে, মানে ফাঁপা অংশটা বা এমটি স্পেস থাকে, বা যেখানে সর্দিটা তৈরি হয় বা যেখানে মিউকাসটা তৈরি হয়, সেটাকে আমরা বলি স্ফেনয়েড সাইনাস। এরপরে হচ্ছে আমাদের দুইটা চোখের মাঝখানে আছে হচ্ছে এথময়েড সাইনাস। এখানে যে বোনটা আছে এই বোনের মধ্যে যে সাইনাসটা আছে সেটাকে আমরা কি বলি? এথময়েড সাইনাস। তো এই সাইনাস গুলোতে কি হয়? এই সাইনাস গুলোর মধ্যে কফ বা মিউকাস তৈরি হয়, কফ বা মিউকাস তৈরি হয়। তো এখানের মধ্যে আমি ডেফিনিশনটা দিছি, সাইনোসাইটিস ইজ দ্য ইনফ্লেমেশন অফ মিউকাস মেমব্রেন of the sinuses. It is caused by virus, bacteria, ছত্রাক কে লিখছে ভাই? ফানজাই, ছত্রাক না, ফানজাই, ফানজাই। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই। ছত্রাক হচ্ছে ফানজাইয়ের বাংলা, ঠিক আছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই,
This inflammation causes the lining to swell and blocking. তো ইনফ্লামেশন মানে কি? ধরো আমি তোমার হাত কেটে দিছি, তো এখানে কি হবে? এখানে আবার মানে রিগ্রো হবে না, ঠিক আছে? এটা আবার হিল হবে না, এটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা, ইনফ্লামেশন কোথায় হবে? কোথাও ইনফেকশন থাকলে, কোথাও সমস্যা হইলে, যেখানে সমস্যা নাই সেখানে কি হিল হবে? ধরো তোমার ফর এক্সাম্পল তোমার ধরো মানে বডির কোন একটা পার্ট, এটাতে কোনো সমস্যাই নেই, এখানে হিলিং এর কোনো বিষয় আসছে না। তো ইনফ্লামেশন হচ্ছে হিলিং, এটা রেসপন্স, বুঝতে হবে। ইনফ্লামেশন হচ্ছে রেসপন্স। তো ইনফ্লামেশন কোথায় হবে? যেখানে ঝামেলা সেখানে ইনফ্লামেশন হবে। তো এই যে সাইনাসে ইনফ্লামেশন, মানে সাইনাসে যদি ঝামেলা হয় তাহলে তো সেখানে হিলিং হবে, তাহলে তো সেখানে ইনফ্লামেশন হবে। এই ইনফ্লামেশনটাকে আমরা বলবো সাইনোসাইটিস। এই সাইনাসের ইনফ্লামেশনটা করাতে পারে কে? বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ফানজাই করাতে পারে। এই ইনফ্লামেশনে একটা ইনফেকশন হলে এগুলো ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে আমাদের এখানে ব্যথা করে, এটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাকিউট সাইনোসাইটিস মানে কম সময়ে শুনতে হবে, আর ক্রনিক সাইনোসাইটিস মানে ওরে বাবা সময় নিবে অনেক, আর 8 উইক থেকে 2 মান্থ সময় নিবে। হ্যাঁ, তো সাইনোসাইটিসের অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে তোমার এখানের মধ্যে বিভিন্ন ভাইরাসের কথা বলা হয়েছে, পলিপের কথা বলা হয়েছে। পলিপ মানে হচ্ছে যদি এখানের মধ্যে কোনো প্রকার ফ্লেশ বা বোন তৈরি হয়, মানে বোন বলছে ভেতরে যদি কোনো প্রকার মাংস তৈরি হয়, ওটাকে আমরা বলি পলিপ। এরপরে যদি আমাদের দাঁতে ইনফেকশন তৈরি হয় তাহলে ওটার মাধ্যমে হতে পারে। যদি কারোর অ্যাজমা থাকে সেটার কারণে সাইনোসাইটিস হতে পারে, অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হতে পারে। এরপরে হচ্ছে ইউস্টেশন যে টিউব আছে, ইউস্টেশন টিউবকে আমাদের কানের সাথে আমাদের গলাকে যে টিউবটা কানেক্ট করে সেটা হচ্ছে ইউস্টেশন টিউব। এই ইউস্টেশন টিউবের মধ্যে ঝামেলা হইলে সাইনোসাইটিস হতে পারে। এরপরে হচ্ছে টনসিল বড় হয়ে গেলে সাইনোসাইটিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস মানে হচ্ছে আমাদের এখানে যে কফগুলো আছে বা যে ফ্লুইড গুলো আছে এগুলো যদি শক্ত হয়ে যায় এটাকে বলে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হলে সাইনোসাইটিস হতে পারে, ঠিক আছে? তো সাইনোসাইটিসের অনেকগুলো কারণ আমরা পড়লাম। সাইনোসাইটিসের সিম্পটমস এগুলো পড়বো। তো সাইনোসাইটিসের সিম্পটমস হচ্ছে যে আমাদের যে কফটা বের হবে এটা একটু গ্রিনিশ কালার হবে, তীব্র মাথা ব্যথা হবে। তো এখানে হচ্ছে নড়াচড়া করলে, হাঁটলে মাথা ব্যথা বেড়ে যাবে, মানে মাথাটা শুধুমাত্র একদম স্থির রাখলে মাথা ব্যথা হবে না, কিন্তু যদি নাড়াচড়া করি মাথা ব্যথা হবে। এটা হচ্ছে সাইনোসাইটিসের মেইন অংশ। আমাদের মধ্যে অনেকের সাইনোসাইটিস আছে কিন্তু আমরা বলতে পারি না। তো যাদের আমাদের যদি এরকম বড় প্রকার সমস্যা থাকে, মেডিকেশন তো অবশ্যই একটা সমাধান, কিন্তু মেডিকেশনের চেয়েও একটা ভালো টেম্পোরারি সমাধান হচ্ছে মাস্ক ইউজ করা। মাস্ক ইউজ করলে আমাদের এই মাথা ব্যথাটা আর হবে না। এরপর হচ্ছে জ্বর জ্বর ভাব থাকে। এরপরে হচ্ছে নিঃশ্বাসের সময় নাক দিয়ে কি তৈরি হয়? একটা উদ্ভট গন্ধ তৈরি হয়, ঠিক আছে? তো যেটাই হোক, তো এগুলো হচ্ছে বাদ বাকি সিমটমস গুলো। তো সিমটমস গুলো তুমি পড়ে নিতে পারো। এরপরে হচ্ছে মানে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কি করা হয়? বাচ্চাদেরকে শুয়ে শুয়ে খাওয়ানো হয় না? তো বাচ্চাদের কোনো শুয়ে শুয়ে খাওয়ানো হয়, তখন গলার ইউস্টেশন টিউব যেটা আছে সেটা কানের সাথে যুক্ত, তখন দেখা যায় ইউস্টেশন টিউব দিয়ে দুধ একদম কানে চলে যায়। তো ওটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট হচ্ছে কম সময়ে সমাধান হবে, আর ক্রনিক হচ্ছে যে লম্বা সময় নেবে। তো ওটাইটিস মিডিয়ার ফিগার দিলাম, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, আর যখন ওটাইটিস মিডিয়া তখন এখানের মধ্যে ফ্লুইডটা জমে যায়, এই আর কি, ঠিক আছে? তো এখানের মধ্যে আহ বাচ্চারা কি করতে থাকে? কান টানতে থাকে, অতিরিক্ত কান্নাকাটি করে, জ্বর 104 থাকে, কান থেকে দুর্গন্ধ তরল পদার্থ বের হয়, মানে দুর্গন্ধ ফ্লুইড বের হয়, ঠিক আছে? স্টিংকি ফ্লুইড বের হয় কান থেকে, ঠিক আছে? বয়স্কদের ক্ষেত্রে কোনো ব্যথা, মানে কানে ব্যথা হয়, কানে চাপ অনুভব হয়, এবং কান ভঁ ভঁ করে, ঠিক আছে? পরীক্ষার খাতায় লিখিও, ইয়ার ডাস ভঁ ভঁ। এরপর মাথা ঝিম ঝিম করে, প্রচন্ড মাথা ব্যথা হয়, হেডেক হয়, মানে কাশি হয়, এরপরে নাক দিয়ে পানি পড়ে, কানে কম শোনে, খাবার রুচি চলে যায়। তো এগুলাই হচ্ছে যে মূলত এগুলো ইম্পর্টেন্ট আছে। তো এগুলা করবা। তো এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ। তো এরকম করে স্লাইড দিয়ে চ্যাপ্টার গুলো শেষ করে দিতে পারলে খুব সেই হইতো না? আমি ইনশাল্লাহ শেষ করাই দিব, চিন্তা করিও না।